আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের ভিডিওটি ওপেন করার জন্য। কুইক প্রিপারেশন অনলাইন স্কুলের অনন্য আয়োজন অনলাইন শিক্ষাক্রমে আপনাদের আরেকবার স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুল ইসলাম, সহকারী শিক্ষক, বিএম মডেল স্কুল কলেজ, রংপুর। আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর, বিশেষ করে যে কোনো চাকরি পরীক্ষায় এখান থেকে আসে, এসএসসি, জিএসসি এবং এইচএসসি পরীক্ষাতেও এখান থেকে আসে। সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় নত্ব ও সত্য বিধান নিয়ে। নত্ব ও সত্য বিধান জানা থাকলে আমার মনে হয় ব্যাকরণের অনেক ভুল এড়িয়ে যাওয়া যায়। আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন যে আসলে কতগুলো জরুরি কথা আজকে আছে। আপনারা ভালো করে ক্লাসটা করবেন মনোযোগ দিয়ে। তো দেখা যাক আমরা বাংলা ভাষায় মূর্ধন্য বা মূর্ধন্য শোধনের ব্যবহার নেই, শুধু তৎসম শব্দে মূর্ধন্য আর মূর্ধন্য ব্যবহার আছে। তাই নত্ব মানে মূর্ধন্য বিষয়, সত্য মানে মূর্ধন্য বিষয়, আর বিধান শব্দের অর্থ বিধি, নিয়ম বা আইন কানুন। অতএব যে বিধি, নিয়ম বা আইন কানুন জানলে মূর্ধন্য ন এবং মূর্ধন্য স এর ব্যবহার, সঠিক ব্যবহার প্রণালী জানা যায়, তাকে বলা হয় নত্ব ও সত্য বিধান। তাই নত্ব ও সত্য বিধান শুধুমাত্র কার্যকরী থাকবে তৎসম শব্দে। তাহলে আমরা নত্ব ও সত্য বিধানের আলোচনায় যাই। নত্ব এবং সত্য বিধান দুটো আমরা একসাথে আলোচনা করবো, যদিও আমাদের বইয়ে আলাদা আলাদা করে দেওয়া আছে, আমরা একসাথে আলোচনা করবো। এক নম্বর নিয়ম বলতেছে রি বা রিকারের পরে মূর্ধন্য হয়। যেমন ঋণ, ত্রেন, মস্ত্রেন। দেখেন রি এর পরে মূর্ধন্য, ত রিকারের পর মূর্ধন্য, হ্যাঁ, রিকারের পর আবার মূর্ধন্য। আবার দেখো রি বা রিকারের পরে মূর্ধন্য স। যেমন ঋষি, কৃষি, কৃষ্ণ। তবে কৃষ ধাতুজাত শব্দে তালুক বর্ষ হবে। কৃষ, এটা আমাদের মনে রাখতে হবে, যে কোনো পরীক্ষায় আসলে এখান থেকে আমাদের মনে রাখতে হবে। যেমন কৃষ, কৃষতা, কৃষাণু, কৃষতা, এটাও তৎসম শব্দ, কিন্তু এই কয়টা শব্দ ব্যতিক্রম বলতে পারেন আপনারা। দুই নম্বর নিয়ম বলতেছে র, রেপ, রফালা এরপরে মূর্ধন্য ন হয়। যেমন রণ, যেমন র এর পরে মূর্ধন্য, চরণ, মরণ, বর্ণ, কর্ণ, পর্ণয়, মিশ্রণ। দেখেন এটা র রেপের পরে আছে। ব্যতিক্রম শুধু আমরা মনে রাখবো এটা ধরন আর ঝর্ণা, এই দুইটা শব্দ আমাদের একটু জানতেই হবে। ধরন যদিও র এর পরে দন্তান্ন, ঝর্ণা র এর পরে দন্তান্ন। তবে ঝর্ণা যদি আমরা রেপ দিয়ে লিখি তাহলে কিন্তু মূর্ধন্য। সন্ধি ও সমাসাধিত শব্দে দন্তান্ন বহাল থাকবে। আমাদের নত্ব এবং সত্য বিধান আমাদের বহাল থাকবে সন্ধি সাধিত এবং সমাস সাধিত শব্দের বাহিরে। যদি শব্দটি সন্ধি বা সমাস সাধিত হয় সেখানে কিন্তু মূর্ধন্য হবে না, দন্তান্নই হবে। যেমন ত্রিনয়, এখানে রফালা আছে, দেখো রফালার পরে কিন্তু হ্যাঁ মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু দন্তান্ন হয়েছে। দুর্নাম, দেখেন রেপের পরে কিন্তু মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু দন্তান্ন হয়েছে। অগ্রনায়ক, র ফলার পরে কিন্তু মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু দন্তান্ন হয়েছে, কারণ এগুলো সন্ধি ও সমাস সাধিত শব্দ। বিদেয়ী শব্দে কিন্তু আবার দন্তান্ন হবে। আমি বলেছি নত্ব এবং সত্য বিধান মানে শুধু তৎসম শব্দে। বিদেয়ী শব্দে যেমন দেখেন হর্ন, মডার্ন, ইন্টার্ন, কর্নেল, ফার্নিচার, এগুলোতে রেপ আছে, কিন্তু এগুলোতে আবার কিন্তু কি হচ্ছে, দন্তান্ন হচ্ছে, কারণ এগুলো বিদেয়ী শব্দ। এবারে সত্য বিধান নিয়ে আসি। র রেপ, র ফলার পরে মূর্ধন্য স। যেমন বরসা, ঈর্ষা, প্রেষণ, স্রষ্টা, দ্রষ্টব্য। হ্যাঁ, যদিও এখানে ট বর্গের কথা আছে, ট বর্গ যদিও আমাদের আলাদাভাবে আলোচনা হবে, তারপরে এখানে র ফলার পরে আছে, সেটা পরে দেখবো আমরা। ব্যতিক্রম আমরা দেখব অর্থ, আদর্শ, বর্ষা,
স্পর্শ, এগুলো রেপের পরে মূর্ধন্য স্বর কথা, কিন্তু এগুলো আসলে ব্যতিক্রম গুলো আমরা বেশি জানবো, যা আমাদের চাকরি প্রার্থী হই তা আমাদের একটু জানতেই হবে আর কি। মূর্ধন্য স এবং ক্ষীয় এর পরে মূর্ধন্য হয়। এখানে ক্ষীয় বলার দরকার ছিল না, কারণ ক্ষীয় এর পরে মধ্যে ক্ষীয় বর্ণটাকে বিশ্লেষণ করলে পাই আমরা ক প্লাস মূর্ধন্য স। তারপরে আলাদা করে দিছি আমি, এরপরে মূর্ধন্য স হয়। যেমন দেখো ভাষণ, ভীষণ, ক্ষণ, ক্ষীয় এর পর মূর্ধন্য স হয়। লক্ষণ, হ্যাঁ, ক্ষেন, শিক্ষণ। তাই মূর্ধন্য স এর পরে যদি মূর্ধন্য ন হয়, তাহলে মূর্ধন্য ন এর পরে মূর্ধন্য স হওয়ার কথা, কিন্তু এই জাতীয় কোনো শব্দ বাংলায় নাই, তাই এটা আমাদের শিখতে হবে না। এবারে 4 নম্বর নিয়ম আছে তত্ত্ববিধানে, যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে ট বর্গের পূর্বে যুক্ত মূর্ধন্য ন হয়। যদি তৎসম শব্দ হয় এবং যুক্ত ব্যঞ্জন যদি হয়, তাহলে ট বর্গের সাথে সর্বদাই মূর্ধন্য হবে। যেমন বন্টন, কণ্ঠ, খণ্ড। ব্যতিক্রমটা আমাদের বেশি মনে রাখতে হবে, কারণ ব্যতিক্রম গুলো পরীক্ষায় আসে। লণ্ঠন শব্দে মূর্ধন্য, আর লণ্ঠন শব্দে দন্তান্ন। এটার অবশ্য একটা নিয়ম আছে। নিয়মটা হলো এরকম যে অকার এবং আকারের পরে কিন্তু হয় দন্তান্ন, আর অকার এবং আকার ছাড়া অন্যান্য স্বরবর্ণের পরে হয় মূর্ধন্য। তো দেখেন লণ্ঠন শব্দে কিন্তু রুস্যকার আছে, রুস্যকারের পরে মূর্ধন্য আছে, সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু মূর্ধন্যই হবে। আর লণ্ঠন লয়ের সাথে কিন্তু অ আছে, লয়ের সাথে কি আছে অ, তাহলে অ এর পরে মূর্ধন্য। এটা অনেকে বোঝে না যে স্যার লণ্ঠন আর লণ্ঠন কিভাবে মনে রাখবে। এটা মনে রাখলে হবে যে অকার এবং আকারের পরে দন্তান্ন, অকার এবং আকার ছাড়া অন্য বর্ণের পরে মূর্ধন্য। দেখো লণ্ঠন শব্দে লুণ্ঠন লত রুস্যকার আছে, তারপর মূর্ধন্য, আর লণ্ঠন লতে অকার আছে, তারপরে দন্তান্ন। বিদেশি শব্দে দন্তান্ন হবে। যেমন লন্ডন, কারেন্ট, এন্টার, গ্রান্ট ইত্যাদি। এবারে সত্যবিধানে যায়, যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে ট বর্গের পূর্বে যুক্ত মূর্ধন্য স হয়। যেমন কষ্ট, নষ্ট, স্পষ্ট, ওষ্ঠ ইত্যাদি। বিদেশি শব্দে দন্তাস হবে। হয়তো বলবে স্যার এক কথা বারবার বলছেন, কিন্তু আমি কিন্তু বলছি যে পরীক্ষায় আমরা শুধু নিয়মটাই জানি, নিয়মের বাইরে কিছু আমরা জানি না। আমি এই ক্লাসটা অনেক পরিশ্রম করে করেছি। এই ক্লাসের নিয়মের বাহিরের গুলাও যদি পরীক্ষায় বেশি আসে, নিয়মের বাহিরের গুলো আমি দিয়েছি, যে ব্যতিক্রমটা দিয়েছি এই জন্য যেন আমাদের পড়তে সুবিধা হয়। বিদেশি শব্দে দন্তাস হবে। যেমন স্টুডিও, স্টেশন, আগস্ট। পরীক্ষায় বেশি আসে সবচাইতে বেশি পোস্ট মাস্টার, অনেকে মূর্ধন্য শব্দে লেখে পোস্ট মাস্টার। অনেক জায়গায় দেখেছে, অনেক দোকানে দেখছে যে একটা স্টোর বানানো মূর্ধন্য শব্দে লিখছে, কোল্ড স্টোরেজ মূর্ধন্য শব্দে লেখে, কারণ এটা বিদেশি শব্দে লেখা যাবে না। যুক্ত ব্যঞ্জন গঠনে সকল তৎসম ও সকল অতৎসম শব্দের পূর্বে ত বর্গের সাথে কিন্তু দন্তান্ন হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। মানে ত বর্গের বর্ণ দন্ত থেকে উচ্চারিত হয়। দেখো ত, থ, দ, ধন, তা দন্ত বর্ণ যেহেতু, এই দন্ত বর্ণের সাথে সেটা তৎসমই হোক আর অতৎসমই হোক আর বিদেশি হোক আর দেশি হোক, যে শব্দে হোক না কেন, তার সাথে অবশ্যই দন্তান্ন আর দন্তাস্য বসবে। সেটা আমি পরে আসতেছি দন্তান্ন কেমন করে বসে, যেমন দেখা যাক এখানে। অনন্ত, নয়তো, গ্রন্থ। অনেকে ন থ, অনেকে মনে করে এটা তো হ ন, এটা থ। আনন্দ, এত নয়দ। তাহলে বুঝলাম কি যে ত বর্গের বর্ণের সাথে দন্তান্ন বসবে। আর ওই একই নিয়ম যে ত বর্গের বর্ণের সাথে দন্তাস্য বসবে, কারণ দন্তস্য উচ্চারিত হয় দন্ত থেকে, তাই দন্ত বর্ণের সাথে দন্তাস্য। যেমন অধস্তন, দেখো দন্ত সাহিত্য আছে, স্থানীয় দন্ত সাহিত্য আছে, হ্যাঁ, ওস্তাদ দন্ত সাহিত্য আছে। তাহলে আমরা কি শিখলাম, দন্ত বর্ণের সাথে দন্তান্ন বসে আর দন্তস্য বসে।
আরেকটা নিয়ম আমরা এখানে শিখবো, যেহেতু আমাদের আরেকটা শ আছে তালিবস্য, যুক্ত ব্যঞ্জন গঠনের সকল তৎসম ও সকল অতৎসম শব্দের ক্ষেত্রে যদি চ বর্গের বর্ণ, চ বর্গ অর্থাৎ চ, ছ, জ, ঝ, তার সাথে আবার তালব্যস্য বসবে, কারণ চ বর্গের উচ্চারণ স্থান তালু, এই জন্য তালব্যস্য বসবে। যেমন দেখ আশ্চর্য, তালব্যস্যের সাথে চ আছে। দুশ্চরিত্র, দেখো চ এর সাথে তালব্যস্য আছে। নিশ্ছিদ্র, ছয়ের সাথে তালব্যস্য বসবে। আমরা হয়তো অনেকেই বলবে স্যার এত দেওয়ার কি দরকার ছিল, আমরা এমনিতেই জানি, কিন্তু আসলে আমরা অনেকেই জানি না। এই 5 নম্বর নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক পরীক্ষায় আসে, এবং এটা আসলে অনেকে নির্ণয় করা অনেকের জন্য কঠিন হয়ে যায়। একটু মনোযোগ দিয়ে দেখবেন যে 5 নম্বর নিয়ম বলতেছে নক্ত বিধান, যে প্রথমে যদি রি, র, স, এটাকে আমি প্রথম শর্ত বলেছি, যে রি, র, স এর পরে তো মূর্ধন্য হয়, আমরা দেখেছি আগে। এবার বলছে রি, র, স এর পরে যদি এই যে স্বরবর্ণ জ, অন্তস্থ, হ অনুস্বার, ক বর্গের বর্ণ আর প বর্গের বর্ণ, এখানে 25টি বর্ণ আছে। তাহলে প্রথম শর্ত হলো যদি কোনো শব্দে রি বা রিকার, র মানে রে, র ফালা, মূর্ধন্য স, যেহেতু ক্ষীয় একটা আছে, এই কয়টা বর্ণের সাথে যদি এই 25টি বর্ণের এক বা একাধিক বর্ণের পরে বসে, বা এক বা একাধিক বর্ণের পরে দন্তান্ন, মূর্ধন্য স, যেমন আর যদি এই 25টি বর্ণের বাহিরে কোনো বর্ণ বসে, বা এরি, রস আর মূর্ধন্যের বাহিরে কোনো বর্ণ থাকে, তাহলে সেখানে দন্তান্ন বসে। একটা উদাহরণ আমি দিচ্ছি, দেখেন রাম যোগ আয়ন। তাহলে এখানে আয়ন শব্দে কিন্তু ভালো করে খেয়াল করবেন দন্তান্ন আছে। তা প্রথম শর্তটা কিভাবে মিলে গেছে দেখেন, প্রথম আমরা র পেয়েছি, র, দেখেন র পেয়েছি, এই প্রথম শর্ত মিলে গেছে, র আছে। তারপর দেখেন আকার আছে, ওই 25টি বর্ণের মধ্যেই আকার। ম, প বর্গের বর্ণ ম আছে, আবার আ, ওখানে ওই 25টি বর্ণের মধ্যে আ আছে। অন্তস্থ অ, দেখেন এই অন্তস্থ অ এর মধ্যে আছে। এই দেখেন এই যে দন্তান্ন, এই দন্তান্নটা পরিবর্তন হয়ে কিন্তু মূর্ধন্য হয়ে গেছে। রাম যোগ আয়ন, আমরা প্রথম লিখেছি আয়ন শব্দ দন্তান্নতে লিখেছে, কিন্তু এই দুইটা শব্দ মিলার কারণে সেখানে মূর্ধন্য হয়ে গেছে। কিন্তু এখানে দেখেন আরেকটা নিয়ম, রস যোগ আয়ন, র পেয়েছে, মানে প্রথম শর্ত আমরা পেয়েছি, র পেয়েছি। তারপরে আমরা দেখেন প্রথম শর্ত মিলে গেছে, এই দন্তাস্যটা এই 25টি বর্ণের মধ্যে নাই। এই যে আমরা 25টা বর্ণ, দ্বিতীয় শর্তে যে 25টা বর্ণ আছে, দন্তাস্য এই 25টি বর্ণের বাইরে, তাই এখানে দন্তান্নটা মূর্ধন্যতে পরিবর্তিত হবে না, এখানে থেকে গেছে। এই জিনিসটা যদি আমরা, এই নিয়মটা যদি ভালো করে জানি, তাহলে আমাদের পরীক্ষায় আমরা একটা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এখান থেকে পরীক্ষা বেশি আসে। অপর যোগ অন্য, দেখেন অপর, র আছে, অন্য বানানে দেখেন স্বরীয় হ দন্তান্ন, এটা কিন্তু হর পিঠের যেটা থাকে সেটা দন্তান্ন। তাহলে প্রথম শর্ত র, তারপরে অ ওই 25টি বর্ণের মধ্যে একটি, হ ওই 25টি বর্ণের মধ্যে একটি। দেখেন এই অপরাহ্ন, হতে যে দন্তান্ন ছিল সেটা পরিবর্তিত হয়ে মূর্ধন্য হয়ে গেছে। আবার দ্বিতীয় নিয়ম দেখেন ছায়ান্ন, ছায়া যোগ অন্য, এই ছায়া অন্য দেখেন প্রথম শর্তটা সেখানে মিলে নাই, ছায়াতে রি, র, মূর্ধন্য স কোনোটাই নাই, তাই অন্য বানানে এখানে দন্তান্নটা মূর্ধন্যতে পরিবর্তিত হওয়ার কোনো কারণই নাই। ঠিক আছে, ছায়ান্ন এখানে দন্তান্ন থাকবে। তাহলে প্রাণ্য, হ্যাঁ অপরাহ্ন, এইরকম আমাদের যদি মনে থাকে, তাহলে আমরা এখানে একটা পরীক্ষা কোন পেতে পারে, মধ্যাহ্নতে কি হবে, ছায়ান্নতে কি হবে, অপরাহ্নতে কি হবে, প্রাণ্যতে কি হবে, আমরা এটা নির্ণয় করতে পারবো। এইরকমের আরো কিছু নিয়ম আছে, আপনারা দেখবেন এই নিয়মগুলো দেখবেন। এই প্রথম উত্তরায়ণ, পূর্বাহ্ন, ব্রাহ্মণ, গৃহায়ণ, পরাগায়ণ, এখানে সবগুলো কিন্তু দন্তান্ন ছিল। উত্তর যুগ আয়ন ছিল, পূর্ব যুগ অন্য ছিল, কিন্তু সবগুলো কিন্তু ওই নিয়মে কিন্তু মূর্ধন্য হয়েছে। কিন্তু এখানে দেখেন বহন, পলায়ন, চিহ্ন, দক্ষিণায়ন, অর্জন, বিসর্জন, এগুলাতে কিন্তু দুইটা নিয়মের কোনটাই কিন্তু নাই, হয়তো কোনটাতে প্রথম শর্ত ভঙ্গ করেছে, বা হ্যাঁ বহন এখানে দন্তান্ন কিন্তু প্রথম শর্ত নাই। পলায়ন, পল যোগ আয়ন, এখানে দ্বিতীয় শর্ত আছে কিন্তু প্রথম শর্ত নাই। চিহ্নতে এরকম না, এরকম কারণে প্রথম শর্ত অথবা দ্বিতীয় শর্ত ভঙ্গ করেছে, অথবা দুটা শর্তই ভঙ্গ করেছে, তাই এখানে দন্তান্ন থেকে গেছে। আমি আপনাদের একটা বাড়ির কাজ দিলাম, যে রুকসেনি আর রুকমিনি, আমি দুটাতে দন্তান্নতে রেখেছি,
একটাতে অবশ্যই মূর্ধন্য হবে, ওই নিয়মে। আগে যে নিয়মটা 5 নম্বর বললাম, ওই নিয়মে একটাতে মূর্ধন্য হবে, আর ওই নিয়মের বাহিরে একটা থেকে যাবে, সেটাতে দন্তান্ন হবে। আপনাদের কাছে কাজ থাকলো কোনটাতে দন্তান্ন হবে আর কোনটাতে মূর্ধন্য হবে। আমার মনে হয় 5 নম্বর নিয়মটা যদি বুঝে থাকে তাহলে এটা করতে পারবে। নত্যবিধানের কিছু নিয়ম আছে যেগুলো কখন নিয়ম মানে না। আমরা যদি বলি স্বভাবতে মূর্ধন্য, হ্যাঁ, নিপাতনে মূর্ধন্য, আসলে এই শব্দগুলো আমাদের দশম শ্রেণীর বইয়ে দেওয়া আছে, এখান থেকে পরীক্ষায় আসে, আমরা কবিতার মতো করে দেওয়া আছে যেন আমরা মুখস্থ করে ফেলতে পারি। তবে আমরা তো আসলে মুখস্থ করতে বলি নাই, আমরা একটু রিডিং করতে বলি, যে বারবার যেন রিডিং করার মতো হয়, যে সেটাগুলো স্বভাবত মূর্ধন্য বলে। পরীক্ষায় আসে যে কোনটি নিপাতনে মূর্ধন্য বা নিপাতনে, হ্যাঁ, বা সিদ্ধ মূর্ধন্য বা স্বভাবত মূর্ধন্য, আপনি একটু পড়বেন। চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লবণমন, বেন বিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিত মণি, স্থানগণ পণ্য বেনি, ফণি অনু বিপণী গণিকা, আপন লাবণ্য বাণী, নেপন ভনিতা পানি, গৌণ কন ভান পন শান, চেকন নেকন্তন কখনে বণিক গণ, গণনা পিনাক পণ্য বান। এখান থেকে আমরা বিশেষ করে বাণিজ্য শব্দটা বেশি আসে পরীক্ষায়, কল্যাণ শব্দটা বেশি আসে, তারপরে আপন শব্দ এটা বেশি আসে, আর গণনা এই শব্দগুলো একটু আপনারা ভালো করে পড়বেন, তাহলে হবে। আমার মনে হয় নত্যবিধান আর সত্যবিধান যেহেতু আমরা একসাথেই পড়লাম, নত্যবিধান এবং সত্যবিধান যেহেতু একত্র ছিল সেগুলো আমরা শেষ করলাম, নত্যবিধানের সাথে শেষ হয়ে গেল। এখন সত্যবিধানের অতিরিক্ত কয়টা নিয়ম আছে সেগুলো সত্যবিধান আলাদা করে শিখবো এখন আমরা। তো সত্যবিধানে আসবে যে অ আ ভিন্ন অন্য স্বরবর্ণ এবং ক ও র এর পরবর্তী দন্ত স মূর্ধন্য স হয়। তাহলে আমরা স্বরবর্ণ 11টি, ভালো করে বুঝবেন। তার মধ্যে 2টা বা, অ এবং আ, থাকে 9টি স্বরবর্ণ। এই 9টি স্বরবর্ণের পরে দন্তাস্ব মূর্ধন্য স হয়। তাহলে এখন প্রশ্ন হবে যে অকার বা আকারের পরে কি হয়? তাহলে অকার বা আকারের পরে অবশ্যই মূর্ধন্য স হবে না, কি হয় দেখা যাক এখন সেটা। এখন দেখেন এখানে অকার বা আকার ঈষৎ দীর্ঘই আছে, দেখেন দীর্ঘই আছে, তারপর মূর্ধন্য স। তারপর দেখো মানুষ, এ শব্দটা বিশেষ, মানুষ দন্তান্নর শেষে কিন্তু রস্যকার আছে, তারপরে মূর্ধন্য স বসেছে। হ্যাঁ, ঔষধ, ঔষধ ঔকার আছে, মূর্ধন্য স বসেছে। তার মানে বোঝা গেল যে অকার বা আকার ছাড়া ওই 9টা স্বরবর্ণ যদি থাকে তারপরে অবশ্যই মূর্ধন্য স বসবে। তাহলে অকার বা আকারের পরে কি বসে দেখা যাক। দেখেন এরপর অকারের সাথে হতে অ আছে, অকারের পরে দন্তাস্ব বসেছে। হস হাস, আকারের পরে দন্তাস্ব বসেছে। আবার দশ দাস, দতে অ আছে, তারপরে তালে বস, দাস আকার আছে, তালে বস। তাহলে আমরা এটা বুঝলাম। সত্যবিধানের 6 নম্বর নিয়ম বলতেছে ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পরে ধাতু বা প্রত্যয়ের দন্তাস্ব মূর্ধন্য স হয়। এখন অনেকের প্রশ্ন হতে পারে ইকারান্ত বা উকারান্ত মানে কি? ইকারান্ত মানে কোন উপসর্গের শেষ বর্ণ ঋষিকার, উকারান্ত মানে কোন উপসর্গের শেষ বর্ণ ঋষিকার। মানে ইকারান্ত মানে অন্তে বা শেষে ঋষিকার, উকারান্ত মানে অন্তে বা শেষে ঋষিকার। যেমন দেখো বি যোগ সম, এটা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ, এই উপসর্গের শেষ বর্ণ কিন্তু ঋষি, এই জন্য বলছে ইকারান্ত। তারপর দেখো দন্তাস্ব বসেছে, দেখো দন্তাস্বটা কি হয়ে যাবে, এই যে দেখো মূর্ধন্য স হয়ে গেছে। তাহলে বি যোগ সম, সম বানান কিন্তু দন্তাস্ব ছিল, কিন্তু হয়ে গেছে কি। এখন দেখো তাহলে বোঝা গেল ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পরে দন্তাস্ব মূর্ধন্য স হয়। তার মানে অকার বা আকারের পরে দন্তাস্ব থাকলে সেটা মূর্ধন্য স হবে না। দেখো নিয়ম বলছে, দেখো সেটা কেমন, দেখো অযোগ সম, অকার আছে, অকারের পরে দন্তাস্ব মূর্ধন্য স কখনোই হবে না। অসম, দেখো সুযোগ সম, উকারান্ত উপসর্গ মানে দন্তাস্বের সাথে রস্যু আছে, এই রস্যুকারের পরে দেখো দন্তাস্ব বসেছে, দন্তাস্ব বসেছে, এই দন্তাস্বটাকে মূর্ধন্য স কিন্তু হয়ে যাবে। আয় দেখো সুযোগ সম, সুসম। আবার দেখো আযোগ স্বর্ণ, বলে না আসন্ন নির্বাচনে আয়ের পরে কিন্তু দন্তাস্ব কখনো মূর্ধন্য স হবে না। আয় দেখো দন্তাস্ব বহাল হয়েছে। আরেকটা দেখো অনুযোগ স্বর,
অনুষদ, দেখো উকারান্ত অনু উপসর্গের শেষ বর্ণ রস্যকার, তারপরে দন্তাংশটা কি হয়ে গেছে, দেখো মূর্ধন্য হয়ে গেছে, দেখো অনুষদ মূর্ধন্য হয়ে গেছে। কিন্তু দেখো সবাযুক্ত সদ, সভাসদ, এখানে শেষ বর্ণ আকার, আকারের পরে দন্তাংশ কিন্তু মূর্ধন্য হয় না, সভাসদ। তাহলে এই নিয়মটা আমরা শিখলাম। এবারে ইকার বা রস্যকারের পরে যদি বিসর্গ থাকে, এটা বিসর্গ সন্ধির একটা নিয়ম, আমরা সন্ধিতে অবশ্যই এটা পড়বো। তাই ইকার এবং উকারের পরে বিসর্গ, তারপরে ক খ বা প ফ বা ট ঠ থাকলে বিসর্গটা মূর্ধন্য হয়ে যায়। আর অকার বা আকারের পরে বিসর্গ থাকলে তারপরে ওই বর্ণগুলি ক খ বা প প থাকলে বিসর্গ দন্তাংশ হয়ে যায়। তা আমরা একবার দুটো শিখে গেলাম। সেটা দেখেন, পরিযোগকার, এখানে কিন্তু বিসর্গ আছে ঋষিকারের পূর্বে, দেখা যাচ্ছে মনে হচ্ছে র এর পরে, কিন্তু র এর পরে কিন্তু ঋষিকার আছে। যদি ঋষিকারটা আগে বসেছে, কিন্তু ঋষিকার তো র এর পরে, তাহলে ঋষিকারের পরে কিন্তু আছে বিসর্গ, তারপরে দেখেন আছে ক, দেখো এইবারে বিসর্গটা কি হয়ে যাবে, দেখো মূর্ধন্য হয়ে গেছে। আবার দেখো অকার বা আকারের পরে, এখানে পুর, রতে কিন্তু র এর পরে কিন্তু বিসর্গ আছে, রতে কিন্তু কোনো দৃশ্যমান কোনো কার্য নাই, কিন্তু আছে কি অ আছে, তার অ এর পরে বিসর্গ, এটা কিন্তু মূর্ধন্য হবে না, এটা দন্তাংশ হবে। অনেকে পরিষ্কার বানানে মূর্ধন্য, পুরস্কার বানানে দন্তাংশ, এটা যারা বাংলা স্টুডেন্ট নয় বা অন্য সাবজেক্টের স্টুডেন্ট, তারা কিন্তু একটু গোলমেলে ফেলে, এটা যেন আর না হয়। এইরকম আরো দেখো দুযোগ প্রাপ্য, এখানে দতে রস্যকার আছে, তারপরে বিসর্গ আছে, তারপরে প আছে, দেখো এই বিসর্গটা হয়ে যাবে মূর্ধন্য। আবার দেখো ভাযোগ কর, ভ আকার, আকারের পর বিসর্গ আছে, এখানে বিসর্গটা দন্তাংশ থাকবে। এইরকম নিযোগ ফল, নিষ্ফল, হ্যাঁ, বাচযোগপতি, বাচস্পতি, এই নিয়মে এইরকম। হ্যাঁ, আরো এরকম আছে আবিযোগকার, আবিষ্কার, নমযোগকার, নমস্কার। তাহলে এইভাবে আপনারা এইগুলো আপনারা শিখে নেবেন, পারবেন ইনশাল্লাহ। 8 নম্বর নিয়ম বলতেছে অকার, আকার, ঋষিকার, রস্যকার, এই 4টা বর্ণের পরে যদি রস্যকার থাকে, তারপরে যদি ত বা থ থাকে, তাহলে বিসর্গটা অবশ্যই দন্তাংশ হবে। কারণ ওই যে ত বর্গের বর্ণ, ত থ, উচ্চারণ স্থান দন্ত, তাই দন্তাংশ হবে। যেমন দেখেন অধ যোগ তন, ধতে কিন্তু অ আছে, অ এর পরে বিসর্গ, তারপর ত হয়ে গেল কি দন্তাংশ হয়ে গেল। ইত যোগ তত, ততে অ আছে, বিসর্গ ইতস্তত। নি যোগ তার, এখানে দেখো ঋষিকারের পরে বিসর্গ আছে, কিন্তু তারপরে আছে কিন্তু ত বর্গ বর্ণ, ত দন্তাংশ হয়ে যাবে। দু যোগ ত দুস্থ, দু যোগ থ দুস্থ। এবারে অকার বা আকার, ঋষিকার, রস্যকার পরে এই 4টা বর্ণের পরে যদি বিসর্গ থাকে, তারপরে চ বা ছ থাকে, তাহলে কিন্তু বিসর্গ হয়ে যাবে তালব্য। কারণ এই চ এবং ছয় উচ্চারণ তালু, তাই বিসর্গটা হয়ে যাবে তালব্য। যেমন দেখো প্রায়শ্চিত্ত, এখানে অংশস্থ অয়ের সাথে অ আছে, তারপর বিসর্গ আছে, তারপর চ আছে, দেখো বিসর্গটা হয়ে যাবে তালব্য হয়ে গেছে। পুনযোগ চ, দেখো বিসর্গের পরে চ আছে, আর এই বিসর্গটা আসছে অ এর পরে, তালব্য হয়ে যাবে। নিযোগ চয়, ঋষিকারের পরে বিসর্গ আছে, কিন্তু বিসর্গের পরে চ বর্গের বর্ণ আছে, এটা হয়ে যাবে দেখো তালব্য নিশ্চয়। দুঃযোগ চিন্তা, দুশ্চিন্তা। নিপাতনী সিদ্ধ, আমরা নিপাতনী মূর্ধন্য পড়েছি, এবার নিপাতনী সিদ্ধ বা নিত্য মূর্ধন্য বা স্বভাবত মূর্ধন্য কোনগুলোতে হয় আমরা সেগুলো পড়বো, আমাদের শেষ নিয়ম। যেমন ষড়ঋতু শব্দের প্রথমে বসেছে মূর্ধন্য, কেন বসেছে বলছে এটা বসে, এটা নিপাতনী বা নিয়ম না মেনে শুদ্ধ। আশার, আকারের পরে তো আমরা এতক্ষণ পড়লাম মূর্ধন্য ভাষা, ভাষণ, হ্যাঁ, তা নিপাতনে কেন এখানে বলা হচ্ছে অকার বা আকারের পরে মূর্ধন্য হওয়ার কথা নয়,
আমরা এর আগে পড়েছি অকার বা আকারের পরে কিন্তু দন্তাংশ হয়, কিন্তু এখানে দেখেন অকার বা আকারের পরে মূর্ধন্যস্বর কথা নয় কিন্তু হয়েছে, তাই এগুলোকে নিপাতন সিদ্ধ বা নিত্য মূর্ধন্য বলা হয়। তাই আমি আসলে নত্ব এবং সত্যবিধান আলোচনা করতে গিয়ে আমরা আমরা বিশাল একটা আলোচনা করে ফেলেছি। আমরা কোথায় দন্তান্ন হয়, কোথায় মূর্ধন্য হয় তা আলোচনা করেছি, কোথায় তালব্য শ, কোথায় দন্তাস্ব, এমনকি কোথায় মূর্ধন্য শ আলোচনা, সবগুলো অনেকগুলো আলোচনা করেছি আপনাদের যাতে একভাবে এক জায়গায় সবগুলো পাওয়া যায়। এই জন্য আমি আলোচনা করেছি। আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের উৎসাহ দেবেন। আমি এইরকম আরো যেন ভালো ক্লাস নিতে পারি আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।